ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসে এই সরকার চেষ্টা করছে প্রতিটা সেক্টরে নিজেদের দখলদারি প্রতিষ্ঠা করার জন্য। আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকে পর্যন্ত ইতিহাসে প্রথমবারের মতো ব্যবসায়ী গভর্নর ঢুকিয়ে দিয়ে এবং সেখানেও বিভিন্নভাবে দুই নম্বরই করে নিজেদের আধিপত্য চেষ্টায় তারা কোনো ত্রুটি রাখেনি। সর্বশেষ ইসলামী ব্যাংক দীর্ঘ ফ্যাসিবাদের জুলুমের পর যারা নতুন করে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল, এই ইসলামী ব্যাংক শুধুমাত্র একটা ব্যাংকই তো নয়, বরং এর সাথে এই দেশের কোটির অধিক মানুষের স্বার্থ সংরক্ষিত রয়েছে। এমনকি বাংলাদেশে এখনো পর্যন্ত আমানতের বড় একটা অংশ, রেমিটেন্সের বড় একটা অংশ, রপ্তানির বড় একটা অংশ সবকিছুই এই ইসলামী ব্যাংকের সঙ্গে জড়িত আছে। এই সরকার এস আলমের টাকা খেয়ে ক্ষমতায় এসে এবং বিভিন্নভাবে তাদের দ্বারা সুবিধা ভোগ করে এখন নতুন করে আবার পুরনো ফ্যাসিবাদীদের পথে হাঁটতে শুরু করেছে। তারা চাচ্ছে ইসলামী ব্যাংক এস আলমের হাতে তুলে দিয়ে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করবে এবং জুজুর ভয় তাদেরকে পেয়ে বসেছে। কারণ নির্বাচনে যেহেতু দুই নম্বরই করে ক্ষমতা এসেছে, এখন তাদের ভয় হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে যে কোনোভাবে হোক তাদেরকে ল্যাংড়া করে রাখতে হবে। এজন্য যেখানে কোনো রকম গন্ধ তারা পায় না সেখানে পর্যন্ত তারা বিভিন্ন গন্ধ আবিষ্কার করে বিভিন্ন ট্যাগ লাগিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে। কিন্তু এই দেশের মানুষ সেটা কিছুতেই হতে দেবে না। ইসলামী ব্যাংকের সাথে মানুষের এক ধরনের মহাব্বতই শুধু না, বরং ইমানি চেতনা জড়িত আছে। যারাই সুদকে অপছন্দ করে ইসলামী ব্যাংকে তারা মনে প্রাণে ধারণ করে এবং ভালোবাসে। সুতরাং সরকার যদি সোজা কথায় নিজেদের ভুল না বোঝে এবং তারা সেই পুরনো ফ্যাসিবাদীদের পথেই হাঁটে, এই দেশের মানুষ আঙ্গুল সোজা না রেখে আঙ্গুল বাঁকা করতে বাধ্য হবে। আমি তো মনে করি এখনো যদি আমাদের প্রবাসী ভাইয়েরা চিন্তা করে যে আমরা আগে রেমিটেন্স পাঠাতাম ইসলামী ব্যাংকের মাধ্যম হয়ে, এখন যেহেতু সরকার ইসলামী ব্যাংকেও নিজেদের কালো হাত বাড়াতে শুরু করেছে, আমরা তাহলে এই পন্থায় রেমিটেন্স পাঠাবো না, বাংলাদেশের রেমিটেন্সই আমরা পাঠানো বন্ধ করে দিব, তাহলে এই সরকার কয়দিন ক্ষমতার গরম দেখিয়ে টিকতে পারবে? সুতরাং সময় থাকতে তাদেরকে সাবধান করে দিতে চাই, এখনো পর্যন্ত সময় আছে, আপনারা সচেতন হন, আপনারা জাতির কথা শোনেন। না হলে জাতি যদি একবার রাজপথে নেমেই আসে, একবার যদি আপনাদের বিরুদ্ধে শক্ত হাত তারা প্রসার করেই বসে, তাহলে শুধুমাত্র এই চেতনাজীবীরা আপনাদেরকে টিকাতে পারবে না, বরঞ্চ এস আলম যেমনিভাবে বিগত আমলে 10,500 কোটি টাকার বেশি মামলা নিয়ে তাকে দেশের বাইরে দিন কাটাতে হয়েছে, একইভাবে আপনাদেরকেও সেই পুরনো আপার মতো এই দেশের বাইরে আবারও পালানোর পথ খুঁজতে হবে। সুতরাং সময় থাকতে সাবধান হন, জাতির কথা শোনার চেষ্টা করেন, ইসলামী ব্যাংকে যে বিতর্কিত নতুন দায়িত্বশীল বসিয়েছেন তাকে অপসারণ করেন এবং এর সমস্ত আমানতকারী যারা রয়েছে এবং যারা এর সঙ্গে জড়িত রয়েছে সেই গ্রাহকদের কথা আপনারা শোনেন। না হলে আজকে ওলামায়ে কেরাম শান্তিপূর্ণভাবে বার্তা দিচ্ছে, সেদিন বেশি দূরে না যেদিন শান্তিপূর্ণভাবে না বরং রাজপথ দখল করে তারা তাদের বার্তা দিতে বাধ্য হবে। আল্লাহ তাআলা সময় থাকতে আপনাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন, আমিন। ইসলামী ব্যাংকে লুটেরাদের হাত থেকে রক্ষার জন্যই মূলত আজকের এই মানববন্ধন। আমরা আওয়ামী ফ্যাসিস্ট আমলে দেখেছি বাংলাদেশে অর্থনীতির জগতে সবচেয়ে প্রতিষ্ঠিত শক্তিশালী যে ব্যাংক সেটা ছিল ইসলামী ব্যাংক। আওয়ামী ফ্যাসিস্ট সরকার সে ব্যাংক থেকে লক্ষ কোটি টাকার উপরে লুট করে ব্যাংকটিকে রগ্ন করে দিয়ে গিয়েছিল। এস আলম ইসলামী ব্যাংক সহ অসংখ্য ব্যাংক থেকে লক্ষ কোটি টাকার উপরে তারা লুট করেছে। ইসলামী ব্যাংকের যেই ধারা চালু ছিল সেটা স্তীমিত হয়ে গিয়েছিল। এ হলো সরকার আসার পর আমরা আশা করেছিলাম যে এর পরিবর্তন আসবে, কিছুটা এসেও ছিল। কিন্তু বর্তমান বিএনপি সরকার তারা আসার মাত্র 3 মাসের ব্যবধানে আবার সেই লুটেরাদের হাতে ইসলামী ব্যাংককে তুলে দেওয়ার যে ষড়যন্ত্র করছে, আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। এই দেশের ইসলাম প্রিয় মানুষ ইসলামী ব্যাংকে তাদের টাকা জমা রাখে, কারণ তারা সুদ পছন্দ করে না। কিন্তু তারা সেই ইসলামী ব্যাংকে দেউলিয়া করার যে ষড়যন্ত্র করছে, সরাসরি এটা ইসলামের উপরে আঘাত মনে করা যেতে পারে। কারণ ইসলামী ব্যাংকে দেউলিয়া করে দিলে এই দেশে অন্যান্য ইসলামী ব্যাংকগুলো আর টিকে থাকবে না। আমি বিস্মিত হই, একটি সভ্য দেশের মানুষ তাদের টাকা ব্যাংকে আমানত রেখে নিরাপদ বোধ করবে, কিন্তু বাংলাদেশে এখন টাকা ব্যাংকে রেখেও মানুষ নিরাপদ বোধ করছে না।
এতেই প্রমাণ হচ্ছে বাংলাদেশ ধীরে ধীরে অসভ্য দেশে পরিণত হচ্ছে এবং সরকার পরিকল্পিতভাবে দেশটাকে অসভ্যতার দিকে ঠেলে দিচ্ছে। ইসলামী ব্যাংক এই দেশের তৌহিদি জনতা রক্তে ঘরা, আমরা এই ব্যাংকে দেউলিয়া হতে দেব না, প্রয়োজনে জীবন দিয়ে রুখে দাঁড়াবো। এই ব্যাংকের অস্তিত্ব রক্ষার জন্য আবার প্রয়োজনে জুলাই আন্দোলনের মধ্যে একটি আন্দোলন শুরু করা যেতে পারে প্রয়োজন হলে। আমরা সরকারকে বলবো সেই পথে যেন সরকার না হাঁটে। যে চেয়ারম্যানকে রাতের আধারে নিয়োগ দেওয়া হয়েছে, এই চেয়ারম্যান এস আলম গ্রুপের সরাসরি লোক এবং তার স্ত্রীর নামেও অনেক কোটি টাকা অলরেডি ইসলামী ব্যাংক থেকে উল্টা পথে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং এই চেয়ারম্যানকে তাড়াতাড়ি বরখাস্ত করতে হবে। ইসলামী ব্যাংকের পক্ষে কাজ করে এমন একজন ব্যক্তিকে চেয়ারম্যান নিয়োগ করতে হবে যারা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত করেছিল। মায়ের কোলে তার সন্তানকে আবার ফিরিয়ে দিতে হবে। এই ব্যাংকে কোনোভাবে লুটেরাদের হাতে তুলে দেয়া হবে না। আমরা আলেমরা আজকে সেই মেসেজ জাতিকে দিতে চাই। প্রয়োজনে আমরা আলেমরাও রাজপথে আবার নেমে আসবো ইনশাআল্লাহ। ইসলামী ব্যাংক পিএলসিকে লুটেরাদের হাত থেকে রক্ষা করার জন্য এদেশের শীর্ষস্থানীয় ওলামা একরামের উদ্যোগে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, বিজ্ঞ ওলামা একরাম এবং প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত দেশবাসী, প্রিয় দেশবাসী, আপনারা জানেন ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লগ্ন থেকে ছিল একটি 24 বছরের টকবগে যুবকের মতো। শুধু বাংলাদেশই নয়, পুরা বিশ্বে ব্যাংকিং সেক্টরে যেই ব্যাংকটি প্রথম স্থান অধিকার করেছিল সেই ব্যাংকটি ছিল ইসলামী ব্যাংক। কিন্তু সেই ফ্যাসিস্টের আমলে ফ্যাসিস্ট এবং তার সহযোগী নাস্তিকতাবাদীদের ইহা সহ্য হয় নাই। তাই তো তারা রাতের অন্ধকারে তখনকার সময়ে তাদের অবৈধ সুযোগকে কাজে লাগিয়ে ইসলামী ব্যাংককে এস আলমের মাধ্যমে নিয়ে তারা একেবারে আপনার এমন এক অবস্থায় তারা দাঁড় করিয়েছিল যাতে ইহা মরণ প্রাণ অবস্থা এই ব্যাংকটির অবস্থা হয়েছিল। ব্যাংকটির অবস্থা এমন অবস্থা হয়েছিল যে একে তখন স্যালাইন দিয়ে বাঁচিয়ে রাখার মতো অবস্থা ছিল। 2024 সালের 5ই আগস্টের পরে আবার যখন এই দেশের তৌহিদি জনতা ফুসলে ওঠে এবং সেই লুটেরাদের হাত থেকে ব্যাংকে তাদের হাতে নিয়ে আসে, তখন আমরা সেই অবস্থা থেকে আমরা ব্যাংকটিকে সাধারণ অবস্থায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, তখন ব্যাংকটি সেই অবস্থা থেকে সাধারণ অবস্থায় ফিরে আসে। কিন্তু 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর ফ্যাসিস্ট যখন বিদায় হলো, ফ্যাসিস্টের উত্তরসূরি যারা আবার আসলো, তাদের ইহা সহ্য হলো না। তারা আবার ব্যাংকটিকে সেই এস আলমের মাধ্যমে, এস আলমের দোসরদের মাধ্যমে, এস আলমের দোসর সেই খুশিদ আলমের মাধ্যমে আবার ব্যাংকটিকে কুক্ষিগত করার জন্য তারা এখন তাদের নগ্ন হাত এখানে বাড়িয়ে দিচ্ছে। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন ইসলামী ব্যাংক শুধু কতিপয় জনগণেরই ব্যাংক নয়। বাংলাদেশে 4.5 লাখ থেকে 5 লাখ মসজিদের ম্যাক্সিমাম মসজিদের অ্যাকাউন্ট হচ্ছে ইসলামী ব্যাংকে। আজকে এই জনসভা থেকে, এই শীর্ষ ওলামা একরামের এই আহ্বান থেকে আমরা যদি ঘোষণা করি, দেশের আনাচে কানাচে যেই মসজিদগুলো রয়েছে, যেই মসজিদের লাখের কোটি কোটি মুসল্লিদেরকে নিয়ে যদি ইমাম সাহেবগণ, খতিবগণ যদি এই ব্যাংকে ফিরিয়ে আনার জন্য যদি ময়দানে নামে, নব্য ফ্যাসিস্টদের আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, তাহলে পুরানো ফ্যাসিস্ট যেই পথে পা বাড়িয়েছে, নব্য ফ্যাসিস্টের সেই পথে পা বাড়ানোর সুযোগ থাকবে না। অতএব সময় থাকতে ইসলামী ব্যাংকে তার মূল মালিকদের কাছে, মূল আদর্শবাদীদের কাছে ফিরিয়ে দিয়ে এদেশের ব্যাংকিং সেক্টরকে চলমান করার জন্য, গতিশীল করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।